মুখর বাংলায় ইন্দ্রাণীর সাথে। আজকে আমার প্রতিবেদন যেটা উপজীব্য হলো দিদি ম্যাজিক বেলুন ফুটো হলো আরজি করের পেরেকে। কেন বলছি? দেখুন, আমরা পরিবেশের যে বিজ্ঞান আছে সেখানে আমরা জানি যে আমরা পলিউশনের জন্য আমাদের ওজোন স্তর ফুটো হয়ে যাচ্ছে, পলিউশন বেশি করে আমাদের শরীরে ঢুকছে, আমরা খুব খারাপ অবস্থায় আছি। এটা হচ্ছে আবহাওয়ার বিষয়, পরিবেশের বিষয়। কিন্তু পলিটিক্যাল যে পরিবেশ, সেখানে মমতা ব্যানার্জির যে ইন্দ্রজাল, ম্যাজিক, ক্যারিশমা, যেটা প্রায় 40 বছর অতিক্রান্ত, যার বিরোধী নেত্রী হিসেবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর আগের পর্যায়ে প্রায় 27 বছর, 84 সাল থেকে 2011, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের 11 বছর 3 মাস, এই যে দীর্ঘ জার্নিতে তার চারপাশে যে অরা, যে ক্যারিশমা, যে ইন্দ্রজাল, যে ম্যাজিক, সেটা কি ক্রমশ সেই পরিবেশের আবহাওয়ার ওজোন স্তরের মতন দূষণের কারণে, পলিউশনের কারণে, কার্বন ডাইঅক্সাইডের কারণে, কালিমার কারণে ফুটো হচ্ছে কি? কেন বলছি? এই কদিন ধরে ওই মমতা ব্যানার্জি যখন থেকে বলেছেন যে কর্মসূচি নিতে হবে, বিচার চাই, জাস্টিস চাই, ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় মিছিল করতে হবে, তার দলের লোকজন কিন্তু নেমে পড়েছে। এবং গতকাল একটু ঘুরে ফিরে দেখছিলাম, কোনো কাজের কারণেই রাস্তায় বেরিয়েছিলাম, সেখানে দেখছিলাম যে তার দলের নেতা মন্ত্রীরা নানান জায়গায় অবস্থান করছেন, মিটিং করছেন, মিছিল করছেন, এবং তাদের যে বক্তব্য সেখানে সাধারণ মানুষের খুব একটা পার্টিসিপেশন আছে বলে তো মনে হলো না। দলীয় লোকজনই আছেন, খুব কম সংখ্যক, দুপুরবেলা বিকেলবেলার দিকে। এবং সেখানে তাদের যে বক্তব্য, তাতে আমাদের যেরকম সাধারণ মানুষের চাহিদা, সেখানে কেমন যেন একটা অন্য রকমের কথাবার্তা, কিছুটা থ্রেটনিং, যে চলুন কতটা হাঁটতে হবে, কত মাইল হাঁটতে হবে, আপনাদের সঙ্গে হাঁটবো করা হচ্ছে। তো সে যাই হোক, মানে এখান থেকেও একটা আশঙ্কা হচ্ছে যে মমতা ম্যাজিক যদি থেকেই থাকে, তাহলে সেটা এত কম লোক সংখ্যা কেন? মিটিং মিছিল মন্ত্রীর ধরনের লোকজন হাঁটছেন, আমি যেখান থেকে দেখছিলাম সেখানেও বিশেষ লোকজন নেই, খুবই দলীয় কর্মী। কেন এরকম? এবং সেখান থেকে যদি এটা ছোট করেও বিশ্লেষণ করি, তাহলে দেখব যে দেখুন কত সহজে উনি রেলমন্ত্রীর মতন একটা অত বড় লোভনীয় পোস্টটা দেখেছিলেন, দুর্নীতি, একটা স্টিং অপারেশন, সেটার সুরাহা না হতেই তিনি কিন্তু পদত্যাগ করে এসেছিলেন। সেইখান থেকে কি তার আগে থেকে যে ম্যাজিকটা তৈরি হয়েছিল তাকে ঘিরে, স্যাক্রিফাইসের ম্যাজিক, কোনো পদের লোভ নেই, এবং তারপরে পরপর যেটা ঘটলো, রিজওয়ানুর কাণ্ড, বামফ্রন্টের আমলে একটা যুবক যুবতীর প্রেমের মধ্যে, ভিন্ন ধর্মের যুবক যুবতীর প্রেমের মধ্যে, ভিন্ন ধর্ম শুধু না, আর্থিক অবস্থান, এক শিল্পপতির কন্যা এবং মোটামুটি লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস একজন ভিন্ন ধর্মের ছেলের প্রেম, এবং সেখানে খুন ঠুন না, সেখানে আত্মহত্যায় প্ররোচনা, পুলিশ জড়িয়ে পড়েছিল। সেই ব্যাপারটায় সিভিল সোসাইটির জাগরণ আমরা দেখেছিলাম, যেমন এরকম দেখছি এখন দেখছি, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি ঝাঁপিয়ে পড়েছিলেন, যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন নেতাই, নন্দীগ্রাম, আরও অনেক কিছু, তাপসী মালিক, ধর্না, ধর্মতলার ধর্না, জাতীয় সড়কের ধর্না, এই সমস্ত কিছু দেখে যে ম্যাজিকটা তৈরি হয়েছিল। তারপরে 2011 পরে, তার আগে সংসদে পেপার ছুঁড়ে মারা স্পিকারের উদ্দেশ্যে, সেগুলো তো আছে, বিধানসভা ভাঙচুর বিরোধী দলের, তার দলের লোকজনের, সেসব তো আছেই। কিন্তু 11 পর থেকে যে ম্যাজিকটা, সেটাও কিন্তু কম না। সেই ম্যাজিকে শপথ নেওয়ার পর থেকে তিনি যে সারপ্রাইজ ভিজিট দিতে শুরু করেছিলেন SSKM-এ, ডক্টর গড়াই, তার সঙ্গে যে কনফ্রন্টেশন, সেখান থেকে গড়াইবাবু আস্তে আস্তে কীরকম অবস্থায় চলে গেছিলেন অন্য একটা
অবস্থানে, অর্থাৎ গড়াইবাবুর কি হলো আমরা তার খোঁজ রাখিনি, কিন্তু মমতা ব্যানার্জির সারপ্রাইজ ভিজিট সেটা কিন্তু মনে আছে। যেমন মনে আছে সারদা মামলা, অর্থাৎ কংগ্রেসের ওই আব্দুল মান্নান তারা যে কেসটা করেছিলেন, সেই কেসটা তারপরে যতগুলো কেস হয়েছে ন্যাড়া বেলতলায় কবার যায় শিখে নিয়েছে যারা কেসটা করেছে, যে কি করে কোর্টের নিগরানিতে কেস করতে হয়। কিন্তু সেটা সেভাবে ছিল না, জাস্ট কোর্টের একটা নির্দেশ ছিল, একটা আলগা ব্যাপার ছিল কোর্টের, কিন্তু সেটা আজও কিন্তু সুরাহার মুখ দেখেনি। কিন্তু সারদা মামলা, যেখানে সেই কোটি টাকায় মমতা ব্যানার্জির ছবি বিক্রির অভিযোগ, যেখানে তার নিজেরই রাজ্যসভার সদস্য, আজকে যিনি প্রবক্তা মুখপাত্র কুণাল ঘোষকে তেলে পুড়েছিল, সৃঞ্জয় বসু রাজ্যসভার আরেকজন এমপি তারই দলের, তাকে জেলে যেতে হয়েছিল, রজত মজুমদার পুলিশের অত বড় কর্তা জেলে যেতে হয়েছিল, ইস্টবেঙ্গল কর্তা জেলে যেতে হয়েছিল, সেই ব্যাপার স্যাপারগুলো কোনো দিন কিন্তু মুখ দেখেনি। কিন্তু টইটম্বুর ভোট নিয়ে, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে মমতা ব্যানার্জি এগিয়ে চলেছেন। দেখুন, আজকে যারা এই সন্দীপ ঘোষ, তাকে কেন ন্যাশনাল মেডিকেলে প্রাইজ পোস্টিং দেওয়া হলো এত বড় কাণ্ডের পর, এইটা ওই বিকেলবেলার দিকে কুণাল ঘোষ অব্দি বলছেন না যে এই ব্যাপারটা ঠিক হয়নি, কিন্তু এটা কি মমতা ব্যানার্জির সঙ্গে খুব একটা যায় না, নাকি পূর্ব ইতিহাস আছে? ধরুন রাজীব কুমার, এতবার তাকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, তিনি আবার বসিয়েছেন রাজীব কুমারকে। তো এহেন যে রাজীব কুমার সারদা মামলায়, যাকে নাকি শিলংয়ের নিয়ে গিয়ে কত ঘন্টার পর ঘন্টা তাকে বসানো হয়েছিল, কুণাল ঘোষের সামনে জেরা করা হয়েছিল, তিনি কিছুদিন মানে হারিয়ে গেছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সিবিআই খুঁজে পাচ্ছিল না। সেই রাজীব কুমারকে সিবিআই ছাপা মারতে পারে এরকম একটা আশঙ্কা করে তার কোয়ার্টারে মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিলেন। সুতরাং মমতা ম্যাজিক, মানে একেবারে কোনো উদাহরণ, প্রেসিডেন্ট নেই পৃথিবীতে যে একজন সিপির কোয়ার্টারে একজন চিফ মিনিস্টার ধর্নায় বসবেন কিছু একটা আশঙ্কায়। পরবর্তীকালে সেই ধর্নাটা কয়েক ঘন্টা পর বোধহয় ধর্মতলায় শিফট হয়েছিল। এই যে উদাহরণগুলো, এটা তো মমতা ম্যাজিকের পক্ষেই সম্ভব। মানে মমতা ব্যানার্জি তার কনফিডেন্স এমন জায়গায় যে তার ব্যক্তিত্বের সঙ্গে তিনি এমন কিছু জিনিসকে করতে পারেন যেটা সবাই মেনে নেবে, সেটা নিয়ে কথা বলবে, একটা মিথ তৈরি হবে, তবেই তো ইন্দ্রজালটা তৈরি হয়। তো যে কথায় ছিলাম যে সন্দীপ ঘোষকে এই যে সরিয়ে দিয়ে ভালো জায়গায় প্রাইজ পোস্টিং, এবং যে বডি ল্যাঙ্গুয়েজে মমতা ব্যানার্জি বলছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, যে উনি বলছিলেন ওনারও তো বাড়িতে ব্যক্তিগত লোকজন আছেন, তারা এই সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা, তাই আমি বললাম যে ওখানে আর কাজ করতে হবে না। এই যে ব্যাপারটা, আমরা যতটা ধাক্কা খেয়েছিলাম মমতা ব্যানার্জির ব্যক্তিত্বের সঙ্গে, পূর্ব ইতিহাস দেখলে এটা কিন্তু মোটেই ধাক্কা খাওয়ার ব্যাপার না। আনিস খান কাণ্ডে যেখানে সিভিক পুলিশ জড়িয়েছিল, সেখানেও সেই এসপি রুরাল হাওড়ার এসপিকে সরিয়ে দিয়ে প্রাইজ পোস্টিং কিছু হলো না, ক্যালকাটা পুলিশে সরিয়ে দিয়েছিলেন। এবং যেখানে বলা হয় যে তার স্ত্রীকে এমএলএ হিসেবে বিধায়িকা নমিনেশনটা দেওয়া হয়েছিল, জিতেছিলেন তো পরে। অর্থাৎ এই যে পুলিশ এবং তার খুব কাছের যে এন্টিটি, তাকে দলীয় এমএলএ নমিনেট করে তাকে জেতানো, বা তার এলএমেই তিনি জিতেছিলেন, কিন্তু এই যে চয়েসটা, এই যে পুলিশের সঙ্গে যে নেক্সাস রুলিং পার্টির, এই যে ব্যাপারটা, এটা মমতা ব্যানার্জির ম্যাজিক থাকে বলেই বারবার কিন্তু হয়। তো যে কথায় ছিলাম যে সারদা মামলার পরে 2016 আসলো নারদা মামলা, এবং 15 দিন আগে যে স্টিংটা, বিতর্কিত স্টিংটা, বিরোধীরা অনেকেই বলেন যে ওটা, অনেকেই বলেন যে তৃণমূল নিজেই করিয়েছিল। কে করিয়েছিল? কেডি সিংয়ের মাধ্যমে করিয়েছিল, ম্যাথুকে দিয়ে, বিরোধীরা বলে থাকেন, যেটা আজও সুরাহা হয়নি, বারবার ডাকাডাকি হচ্ছে। সেই নারদা মামলার ফুটেজের পরে কেউ কি ভাবতে পেরেছিল যে 2016 ওই রকম টইটম্বুর ভোটে মমতা ব্যানার্জি জিতবেন? এবং কি বলেছিলেন, এ জানলে আমি টিকিট দিতাম না, যাদের যাদের টাকা নিতে দেখা গেছে। কিন্তু যেই ভোটটা মিটে গেল, শপথ গ্রহণের পর দেখা গেল তাদের অনেকেই কিন্তু
মন্ত্রী হচ্ছেন, অর্থাৎ মমতা ইন্দ্রজাল ম্যাজিক থাকে বলেই এই ঘটনাগুলো আমাদের মনে হয়েছে সবই ঠিক আছে, সবই মমতার সঙ্গে যায়, কিছুতেই কিছু হয় না। তো এখানে অবস্থার পর 2016 পর আমরা পরপর যেগুলো দেখলাম, শিক্ষা দুর্নীতি প্রথমেই এসেছিল। অনেক সুযোগ ছিল মমতা ব্যানার্জির, 10 বছরের মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায় বারবার উনি কিছু বুঝেছিলেন বলেই শিক্ষার দপ্তর থেকে সরিয়ে ওনাকে শিল্পের দপ্তরে মন্ত্রী করেছিলেন। ব্রাত্য বসুকে কী কারণে, কোন দোষে শিক্ষা মন্ত্রী থেকে সরিয়ে পার্থবাবুকে করা হয়েছিল, আবার কোন আশঙ্কায় পার্থবাবুকে সরিয়ে আবার ব্রাত্যবাবুকে আনা হয়েছিল, এবং মানিকবাবুকে 10 বছর ধরে একটা পোস্টে রাখা হয়েছিল, যে মানিকবাবু ওই প্রাথমিকের একটা পোস্টে, বড় পোস্টে থাকা এবং দলীয় এমএলএ থাকা একই সঙ্গে কতখানি যুক্তিসঙ্গত। সেই পার্থবাবুর বাক কমিটির রিপোর্টে, হাইকোর্টের নির্দেশে যখন সব খোলসে বেরিয়ে গেল, তিনি যখন শৃঙ্খলা কমিটির চেয়ারম্যানও থাকলেন, মন্ত্রীও থাকলেন, অনেক সুযোগ ছিল মমতা ব্যানার্জির এইরকমভাবে অ্যারেস্ট হওয়ার আগে তাকে সরিয়ে দেওয়ার। যে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হওয়ার 6 দিনের পর তার দল তাকে দলীয় পদ থেকে সরালেন, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও বারবার মিডিয়াতে চাপ আসছিল নানান প্যানেলের থেকে যে কেন এখনও রেখেছেন। বাক কমিটির রিপোর্টে যা পরিষ্কার বেরিয়ে গেছে, কিন্তু সেই টাকার পাহাড়, সেই টাকার পাহাড়ের অর্পিতার সঙ্গে স্টেজ শেয়ার করেছেন মমতা ব্যানার্জি, বলেছেন কে কখন কোথার থেকে এসে আমার পাশে ছবি তুলছে আমি কি করে বুঝবো। সত্যি তো, কি করে বুঝবেন? মমতা ম্যাজিক, টাকার পাহাড়, অর্পিতা, পার্থ চ্যাটার্জির এত কাণ্ডের পরেও মমতা ম্যাজিকে 2016 পর 2021 সব কিছু উড়ে যায়। সব কিছু উড়ে যায় যখন হুইল চেয়ার চলে আসে পলিটিক্সের মধ্যে, হুইল চেয়ার চলে আসে পলিটিক্সের মধ্যে, যখন বারবার উনি আঘাতপ্রাপ্ত হন, কখনো প্লেনের থেকে নেমে, কখনো ক্যাম্পেইন করতে গিয়ে, সেখান থেকে কি পুলিশ রিপোর্ট আসে, কি তদন্ত রিপোর্ট আসে, কি মেডিকেল রিপোর্ট আসে, কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে মমতা ম্যাজিক। মমতা ম্যাজিক থাকে বলেই এত দলবদল, এত কিছু, তারপরেও 2021-এ টইটম্বুর ভোট হয়। এবারে আসি মমতা ব্যানার্জির উক্তি। দেখুন, উনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন এই শিক্ষা দুর্নীতির যখন একেবারে চূড়ান্ত চ্যালেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ব্যাপারে আমরা দেখেছি যে আমাদের ট্যাক্সের পয়সায় কিভাবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অবধি চলে যেতে পারছে এই সরকার চ্যালেঞ্জ করতে করতে। তো সেই রকম এয়ানো অবস্থায় উনি বলেই ফেললেন যে কারোর চাকরি যেতে দেব না, এবং একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই ব্যতিক্রমী সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হবে। আমার ব্রাত্য বসুর মাধ্যমে শুনলাম যে এরকম একটা ব্যাপার হবে, কারোর চাকরি যেতে দেবেন না। এই যে কারোর চাকরি যেতে দেবেন না বিধানসভায় বললেন, সেটা কিন্তু মমতা ম্যাজিকের পক্ষেই সম্ভব। যেমন উনি বলেছিলেন যে কেষ্ট কী করেছে, মানে অনুব্রত মণ্ডল যখন শেষমেশ সিবিআই ধরলো, কেষ্ট কী করেছে। যেমন বললেন যে বালু কী করেছে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যখন ধরলো তার ঠিক একদিন আগে বালু কী করেছে। এখন বিধানসভায় দাঁড়িয়ে যখন বললেন যে শাহজাহানকে টার্গেট করেছে, এই যে ব্যাপারগুলো, এবং একটা স্টিং, বলা হয় বিরোধীরা বলে যে আই প্যাকেট স্টিং, একটা স্টিংয়ের মাধ্যমে 1.5-2 মাসের সন্দেশখালির যে কাহিনী চিত্র, কাহিনীই বলবো, উনি ইন্দ্রজালের মাধ্যমে, গঙ্গাধর কয়ালের একটা স্টিংয়ের মাধ্যমে সব কিছু কিন্তু ভ্যানিশ করে দিলেন। এটা মমতা ম্যাজিক ছাড়া আর কী বলবো বলুন। সন্দেশখালির যে চিত্র আমরা দেখেছি, আমি চিত্রই বলছি, টিভির মাধ্যমে, সেটাকে একটা স্টিংয়ের মাধ্যমে উনি কিন্তু ম্যাজিক করে উড়িয়ে দিলেন। এবং সেই 2021-এর কি 24-এর ভোটে আমরা দেখলাম যে বসিরহাট কি রেজাল্ট করলো। বকটুইতে গিয়ে উনি বলেছিলেন 15 দিনের মধ্যে সমস্ত বোমা গুলি যত কিছু আছে সব উদ্ধার করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। উনি সেই মেদিনীপুরে যে ভানুবাগ সেই বাস্ট করেছিল বাজি কারখানা, উনি ক্ষমা চাইলেন নতমস্তকে। মমতা ম্যাজিক।
আনারুল বকটুইতে কেন পুলিশ পাঠায়নি? মমতা ম্যাজিক। সুচপুরের মতন করে সাজাতে হবে। অনুব্রতকে পাশে নিয়ে বললেন মমতা ম্যাজিক। এই যে ব্যাপারগুলো ঘটলো, এবং মনে রাখবেন যে যে সমস্ত ব্যাপারগুলো এই যে পুরসভা থেকে, রেশন থেকে, শিক্ষা থেকে, খাদ্য থেকে যা কিছু ঘটেছে, কোনো কিছু ম্যাটার করেনি। ম্যাটার করেছে উনি যখন বলেছেন যে পুজোর অনুদান এবারে 85 করলাম, 50 থেকে কি 75 থেকে 85 করলাম, সামনে এবার 1 করে দেবো। এই যে ওনার 1 করে দেবো, এই যে 1 করে দেবো, এই টাকাটা কার? এই টাকাটা কি আমরা তখন বুঝেছি যে আমাদের টাকা? আরে বাবা, একজন দুজন ফেরত দিচ্ছে তাতেই তৃণমূলের লোকেদের এত রাগ। কিন্তু উনি যখন বলেছিলেন আমাদের ট্যাক্সের টাকাই তো সব কিছু করে সরকার, পরের বছর থেকে 1 করে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1.5, কেউ কেউ বলছেন আরও বাড়বে, আরও বাড়বে। সিভিক পুলিশের টাকা বেড়েই যাচ্ছে। যত অন্যায় করছে সিভিক পুলিশ তত তাদের মায়না বাড়ছে, তাদের ওই রিটায়ারমেন্টের পর টাকা পয়সা বাড়ছে। ডোন্ট কেয়ার। এটা কিসের পক্ষে সম্ভব? মমতা ম্যাজিক। কিন্তু সেই ম্যাজিক, সেই যে ওজন স্তর, সেইটা কি ফুটো হচ্ছে? তার কারণ যে ট্যাকেল করা, হ্যান্ডেল করা ক্যালকাটা পুলিশের আরজিকর কাণ্ড, সেটা এত জোলো যে মমতা ব্যানার্জি প্রথম দিনই বুঝে গেছিলেন ওর খাওয়া রাজনীতিবিদ। তিনি প্রথম দিনই বুঝে গেছিলেন, যার জন্য তিনি আত্মপক্ষ সমর্থনে একজন চিফ মিনিস্টার কোথায় ছিলেন মিনিট টু মিনিট বলছিলেন। ঝাড়গ্রামে ছিলাম, সেখান থেকে কি করে খবরটা পেয়েছি, তারপরে তার পছন্দের যে ক্যালকাটা পুলিশের যে টিম, তারা কত তৎপর ছিল, কত কি করেছিল, 4 দিন ধরে কত কি করেছিল, মাত্র 4 দিন পেয়েছিল সময়, এবং আর কটা দিন রবিবার অবধি পেলে কি ম্যাজিক ইন্দ্রজাল করতে পারত এই যে জাস্টিস, এই যে আরজিকর কাণ্ডে, সেটা আমরা সুযোগ দিইনি। আমরা ক্যালকাটা পুলিশকে মমতা সরকারের আন্ডারে সুযোগ দিইনি। কিছুটা উষ্মা প্রকাশ করেছেন ওই বাবা মার উদ্দেশ্যেও, অর্থাৎ উনি কত তাড়াতাড়ি সোমবার দুপুরের মধ্যে ওই পানিহাটির বাবা মায়ের কাছে পৌঁছে গেছিলেন। সেই মিনিট টু মিনিট উনি বলেছেন উনি আনিস খান যাননি, আনিস খানের বাবার কাছে যাননি, তার কোনো পরোয়া নেই। উনি সন্দেশখালি ভোটে জেতার পর যাবেন বলেছিলেন, যাননি, কিন্তু উনি বুঝেছিলেন গুরুত্ব। উনি সোদপুরের ওই বাবা মার কাছে কত তাড়াতাড়ি পৌঁছে গেছিলেন। এবং কেন রবিবার শনিবার যাননি? কারণ তাদের কিছু ধর্মীয় যে শেষকৃত্যের পর যে কাজ থাকে, সেই জন্য এত ডিটেলে উনি বলেছেন। টাকা পয়সা যেটা প্রাপ্য সেটা উনি দেবেন বলেছেন, কিন্তু তারপরে ওনার আফসোস যায়নি, কিছুটা উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন রবিবারের মধ্যে সিবিআইকে ভাসিয়ে দিতে হবে। এতটাই উনি মোটিভেটেড। তাহলে কোথাও কি ওজন স্তর ফুটো হয়ে গেল? আর একটা ব্যাপারে আশঙ্কা লাগে। দেখুন, ক্যালকাটা পুলিশ যেভাবে ভাইরাল ভিডিওর দায়িত্ব একদিন নিয়েছিল, আমরা সবাই জানি ভাইরাল ভিডিও কি করে গত 3 মাসে আমাদের পশ্চিমবঙ্গের আকাশে খেলা করছে। ভাইরাল ভিডিওর কোনো বাবা মা থাকে না, তাকে জাস্টিফাই করার কোনো দায়বদ্ধতা কোনো চ্যানেলের কারণ নেই। কিন্তু মনে রাখবেন, ইমেজ, ভাবমূর্তি যার বিরুদ্ধে যাচ্ছে, সে এখন ভাইরাল ভিডিওর দায়িত্ব না নিয়েও ভাবমূর্তি বজায় রাখতে নেমে পড়ে। ভাবমূর্তি যার বিরুদ্ধে যাচ্ছে, কেউ দেখবেন এফএসএল এ পাঠায় না এখন যে এই ভিডিও সত্যতা, বড়জোর বলে যে আপনাকে বিব্রত করতে পারে, এখন সেটাও বলে না। কিন্তু ভাবমূর্তি এমন একটা বিষয় যে তাকে ডিপেন্ড করার জন্য যেভাবে সরকারি অফিসাররা নেমে পড়েছিলেন, মাঝে মাঝে মনে হচ্ছিল পুলিশ আবার ইলেকশনে দাঁড়াবে না তো? পুলিশের কি দায়? শুনুন, প্রফেশনাল পুলিশ, তার হাত থেকে কোর্ট অন্য এজেন্সিকে দিয়ে দিয়েছে তদন্তের ভার। প্রফেশনাল পুলিশ যদি মনে করে আমি সঠিক ছিলাম, সে একমাত্র জবাব দিতে দায়বদ্ধ কোর্টের কাছে, পাবলিকের কাছে না। ভাবমূর্তি উদ্ধারের দায় থাকে পার্টির, দলের, রুলিং পার্টির থাকতে পারে, কিন্তু আইপিএস অফিসাররা যখন ভাইরাল ভিডিওকে
জাস্টিফাই করার জন্য নেমে পড়েন, তখন কিন্তু ভাবতেই হয় যে সত্যি কি পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সেই যে ক্যারিশমার ম্যাজিক, সেটা কি ক্রমশ পাতলা হচ্ছে? আরও একটা ব্যাপারে মনে হচ্ছে, কেন বলুন তো, সেটা হচ্ছে ওই সান্ধ্যকালীন যে টিভিতে প্যানেল আসে, সেখানে ব্রাত্য বসু এমএলএ মন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, কুণাল ঘোষ মুখ্য যে একেবারে প্রবক্তা, ওনাদের মুখপাত্র, তিনি আসছেন, কাকলি ঘোষ দস্তিদার কতবারের এমপি, তিনি আসছেন, শশী পাজা ডাক্তারবাবু, নারী শিশু কল্যাণ আসছেন না কেন? সন্দেশখালির কাণ্ডে সকাল থেকে নেমে পড়তেন শশী পাজা, যিনি নিজে ডাক্তার, যিনি নারী শিশু কল্যাণ মন্ত্রী আমাদের, তাকে কোনো প্যানেলে দেখছি না। শান্তনু সেন আসছেন না, তাকে তো অফিসিয়ালি বাদ দেওয়া হয়েছে। শশী পাজার কী হলো? এত কিছু দেখে মনে হচ্ছে যে আরজি করের যে ক্রুশবিদ্ধ ডাক্তার মেয়েটি, আমাদের সবার মেয়ে, মারা গেছেন নৃশংসভাবে ক্রুশবিদ্ধ হয়ে। সেই পেরেক কি আটকে দিচ্ছে, পেরেক কি ফুটো করে দিচ্ছে। দেখুন, ভোটের রেজাল্ট পরবর্তীকালে কি হবে কেউ বলতে পারে না, কারণ এই ভোটাররা কি করবে এই উপমহাদেশের তৃতীয় বিশ্বের কেউ বলতে পারে না। সেটা ডোল পলিটিক্স, না ভয়, না সন্ত্রাস, না চাপা সন্ত্রাস, না ভোট পরবর্তী সন্ত্রাস, কেউ কিচ্ছু জানে না। কিন্তু ফুটো ম্যাজিক ক্যারিশমা মমতা ব্যানার্জির, সেটা কি আরজি করের পেরেকে ক্রমশ ঠুনকো হয়ে ফুটো হয়ে যাচ্ছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। ধন্যবাদ।